বাচ্চারা নিয়ে। স্যার কি যে মিস করেছেন স্যার। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا صدق الله العظيم এরশাদ হচ্ছে, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মানুষের উপর কি কালের এমন কোনো ক্ষণ আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে। আমি তাকে পরীক্ষা করব, ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। অবশ্যই আমি তাকে পথ প্রদর্শন করেছি, হয় সে শুকরগুজারি হবে অথবা অকৃতজ্ঞ হবে। আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি শিকল, ভেরি ও প্রজ্বলিত অগ্নি। নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে এমন পানপাত্র থেকে যার মিশ্রণ হবে কাফুর, এমন এক ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে, তারা এটিকে যথা ইচ্ছা প্রবাহিত করবে। তারা মান্যত পূরণ করে এবং সেদিনকে ভয় করে যার অকল্যাণ হবে সুবিস্তৃত। তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন, ইয়েতিম ও বন্দীকে খাদ্য দান করে। তারা বলে, আমরা তো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে খাদ্য দান করি, আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না এবং কোনো শুকরও না। আল্লাহ হাফেজ। আমাদের জাকির স্যার কি শুরু করবেন? জর্দা স্যার কি বলেন? জহির স্যার কি বলেন? জি স্যার, রাসেল ডিম্পল স্যার আসেননি, তাহলে স্যার আমি আমাদের জাকির স্যারকে, আমাদের শ্রদ্ধেয় জাকির হোসেন স্যারকে আমাদের উদ্দেশ্যে লিভারের আজকের যে জার্নিটা সেটা শুরু করার জন্য আমরা বিনীতভাবে আহ্বান করছি। জাকির হোসেন স্যার প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। প্রেজেন্টেশনটা কি শেয়ার হয়েছে একটু বলবেন? দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ।
আজকে টপিকটা সিএ লিভার বা লিভার ক্যান্সারের উপরে সাজানো হচ্ছে। ইনশাল্লাহ আমরা শুরু করব। যদিও নামে ডাক্তারটা আছে, বাট এটা কতটুকু গ্রহণযোগ্যতা সেটা আসলে খুব শীঘ্রই হয়তো আমরা জানতে পারবো ইনশাল্লাহ। ওকে। তো লিভার ক্যান্সার শুরু করার আগে ক্যান্সার বা টিউমার এই জিনিসগুলো আমি একটু বেসিক ধারণা দেওয়ার জন্য আসলে কিছু টপিক সাজানো হয়েছে। তো প্রথমে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নিওপ্লাজম। তো হোয়াট ইজ নিওপ্লাজম বা নিওপ্লাজম এর আরেক নাম হচ্ছে টিউমার। টিউমার বা নিওপ্লাজম কাকে বলে? A neoplasm is abnormal mass of tissue that growth of which extends and uncoordinated with that of the normal tissue and persists the same excessive manner after suggestion of stimuli which is evoked change. আচ্ছা, নিওপ্লাজম হচ্ছে আসলে এক ধরনের অস্বাভাবিক যদি কোথাও টিস্যু ডেভেলপ করে তখনই আমরা তাকে বলবো যে নিওপ্লাজম। নর্মালি মনে রাখেন যে যদি কোথাও যদি অস্বাভাবিকভাবে টিস্যু ডেভেলপ করে তখনই তাকে আমরা নিওপ্লাজম রূপে বলতে পারি বা নিওপ্লাজম বা টিউমার বলতে পারবো। এবং এটা আসলে কোনো রকমের কোনো স্টিমুলাই ছাড়াই সে ডেভেলপ করবে, কোনো রকম স্টিমুলাই থাকবে না, এরকম ভাবে সে ডেভেলপ করতে থাকবে। তো মূলত টিউমার বা নিওপ্লাজম হচ্ছে অ্যাবনর্মাল মাস। যদি কোনো অ্যাবনর্মালি মাস ডেভেলপ করে তখনই আমরা তাকে টিউমার বা নিওপ্লাজম বলবো। আচ্ছা, হোয়াট ইজ অনকোলজি? আমরা আসলে অনেক সময় শুনছি যে যারা ক্যান্সার নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় অনকোলজি বা অনকোলজিক্যাল সার্জন, এইসব শব্দ হয়তো বা আপনারা শুনছেন, যারা ক্যান্সারকে অপারেশন করে। বা অনেক সময় শুনবেন গাইনি অনকোলজি, যারা আসলে গাইনি কেসের টিউমার গুলোর উপরে কাজ করে তাদেরকে আসলে অনকোলজি বলা হয়, অনকোলজিস্ট বলা হয়। তো অনকোলজি শব্দের অর্থ হচ্ছে যে সাবজেক্ট পড়লে আমরা আসলে টিউমার বা নিওপ্লাজম সম্পর্কে জানতে পারি তাকে বলা হয় অনকোলজি, এবং এইগুলো নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয় অনকোলজিস্ট। ক্লাসিফিকেশন অফ নিওপ্লাজম, আসলে টিউমারের যে ক্লাসিফিকেশন গুলো আছে এগুলো আমরা একটু জানার চেষ্টা করি। টিউমারগুলো মূলত আসলে বেসিক যদি আমরা বলি যে টিউমারের চরিত্র উপরে ডিপেন্ড করে। টিউমারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, টিউমারের চরিত্র উপরে ডিপেন্ড করে। ক্যারেক্টার কেমন, সে ভালো না খারাপ, তার উপর ডিপেন্ড করে টিউমারকে দুই ভাগে ভাগ করা হয়। তো প্রথমটা হচ্ছে বিনাইন টিউমার আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট টিউমার। বিনাইনটা হচ্ছে একদম নর্মাল শান্তশিষ্ট এক ধরনের টিউমার, তাকে বলা হয় বিনাইন টিউমার। আর ম্যালিগনেন্ট আমরা জানি যে ক্যান্সারিয়াস টিউমার, যেগুলো বডির জন্য খুবই হার্মফুল, এবং যেসব টিউমারের ফাইনাল ডেস্টিনেশন আসলে ডেথ বা মৃত্যু দিয়েই শেষ হয়, এরকম টিউমারগুলোকে ম্যালিগনেন্ট টিউমার বলে। তো টিউমার প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট। বিনাইনটা হচ্ছে নর্মাল টিউমার, যেসব টিউমারগুলো মৃত্যুর ঝুঁকি থাকে না বললেই চলে, এরকম টিউমারগুলোকে আমরা বিনাইন টিউমার হিসেবে আখ্যা করি। আর যেসব টিউমারগুলো একদম ফ্যাটাল থাকে, মারাত্মক প্রাণঘাতী, এইসব টিউমারগুলোকে আমরা ম্যালিগনেন্ট টিউমার বলি। আচ্ছা, এছাড়া টিউমারগুলোকে আরো কয়েক ভাগে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে হিস্টোলজির উপর ডিপেন্ড করে, যে আসলে টিউমারগুলো কোথায় হয়েছে, কোন টিস্যুর মধ্যে হয়েছে, টিস্যুর উপর ডিপেন্ড করে টিউমারগুলোকে আরো কয়েক ভাগে ভাগ করা যায়। তার মধ্যে আছে ইপিথেলিয়াল টিউমার বা ইপিথেলিয়াল টিস্যুতে যে টিউমারগুলো হয় তাকে বলা হয় ইপিথেলিয়াল টিউমার। যেমন বিভিন্ন ধরনের প্যাপিলোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এগুলো সবই ইপিথেলিয়াল। এছাড়া মেসেনকাইমাল টিউমার, আমাদের যে কানেকটিভ টিস্যু আছে, এই কানেকটিভ টিস্যু আসলে মেসেনকাইমাল টিস্যু বলে কানেকটিভ টিস্যু গুলোকে। তো এই কানেকটিভ টিস্যুর মধ্যে যেসব টিউমার গুলো গ্রো করে তাদেরকে বলা মেসেনকাইমাল টিউমার। যেমন আপনি যদি বলেন লিম্ফোমা বা ওই যে ব্লাড সেল কার্সিনোমা, এগুলো সবই আসলে মেসেনকাইমাল টিউমার। এছাড়া মিক্সড টিউমার, যার মধ্যে আসলে ইপিথেলিয়াল এবং মেসেনকাইমাল বিভিন্ন লেভেল টিস্যুর মধ্যে ডেভেলপ করে, এরকম টিস্যুগুলোকে মিক্সড টিউমার বলে। এছাড়া আসলে ব্লাড সেল টিউমারও আছে, যেসব টিউমারগুলো আসলে শুধুমাত্র ব্লাড সেলকে আক্রমণ করে, সেসব টিউমারগুলোকে আসলে ব্লাড সেল টিউমার বলে। যেমন আমরা লিম্ফোমা নামক একটা টিউমারকে চিনি, সেই টিউমারগুলো আসলে ব্লাড সেলকে আক্রমণ করে। এবং এমব্রায়োজেনিক টিস্যু টিউমার বা টিউমার অফ এমব্রায়োজেনিক টিস্যু, যেসব টিউমারগুলো আসলে ভ্রূণগত অ্যাবনর্মালিটির কারণে বা আহ, যেসব টিউমার সেলগুলো আসলে কোনো বেবি আসলে জন্মগতভাবে নিয়ে দুনিয়াতে আসে, সেসব টিউমারগুলোকে আমরা এমব্রায়োজেনিক টিউমার বা এমব্রায়োজেনিক টিস্যু টিউমার বলতে পারি। যেমন সেক্ষেত্রে আমরা লিউকেমিয়া নামক যে ধরনের টিউমারগুলো, এইসব টিউমারগুলো আসলে মূলত এমব্রায়োজেনিক টিউমার, এবং এইসব টিউমারগুলো জন্মগতভাবেই এইসব টিউমারগুলো ডেভেলপ হয়।
ওকে, ডিফারেন্স বিটুইন বিনাইন অ্যান্ড ম্যালিগনেন্ট টিউমার। আসলে বিনাইন এবং ম্যালিগনেন্ট একটু আগে আমরা বলে আসলাম যে টিউমারগুলো আসলে হার্মফুল না, ওইসব টিউমারগুলোকে বিনাইন বলা হয়। যেসব টিউমারগুলো বডির জন্য হার্মফুল ওই টিউমারগুলোকে বলা হয় ম্যালিগনেন্ট টিউমার। তো আমরা জানার চেষ্টা করি যে আসলে বিনাইন টিউমার কি। ডিফারেন্সিয়েশন বা এটা দিয়ে আমরা টিউমারকে ডিফারেন্ট করতে পারি। যেমন যদি কোনো টিউমার, সেই টিউমারের এবং বডি কোষ, টিউমার কোষ এবং বডি কোষ যদি সিমিলার থাকে এবং খুব ইজিলি যদি তাদেরকে আলাদা করা যায়, তাদেরকে নর্মাল সেল থেকে এবং টিউমার সেলকে আলাদা করা যায়, তখন তাকে আমরা বলি বিনাইন টিউমার। বেসিক্যালি বিনাইন টিউমারকে খুব ইজিলি বডি থেকে আলাদা করা যায়, সেজন্য এটা ডিফারেন্সিয়েট করাটা খুবই ইজি। বাট ম্যালিগনেন্ট টিউমারটা ডিফারেন্সিয়েটটা এতটাই ক্রিটিক্যাল হয়ে পড়ে যে আসলে নর্মাল টিস্যুর সাথে বা নর্মাল সেলের সাথে এগুলো এতভাবেই জড়ায় পড়ে যে আসলে নর্মাল টিউমার, নর্মাল সেল থেকে ম্যালিগনেন্ট সেলগুলোকে আলাদা করা যায় না। সেজন্য এটা ডিফারেন্সিয়েটটা খুবই কম থাকে এবং আনডিফারেন্সিয়েট থাকে। বাট বিনাইন টিউমারটা ডিফারেন্সিয়েট থাকে। বিনাইন টিউমার সেলগুলোকে আলাদা করতে পারবেন, বাট ম্যালিগনেন্ট সেলগুলোকে আলাদা করা যায় না। এগুলো একে অপরের সাথে খুব ভালোভাবে জড়িয়ে থাকে। রেট অফ গ্রোথ, বিনাইন টিউমারটা খুব স্লোলি ডেভেলপ করবে, একদম আস্তে আস্তে ডেভেলপ করবে। আহ, এবং অপরদিকে ম্যালিগনেন্ট টিউমারটা কি হবে, খুব দ্রুত বড় হয়ে যাবে। যেটা আজকে দেখলেন 2 মিলিমিটার, সেটা হয়তো বা সপ্তাহখানিক পরে বা 15 দিন পরে 6 মিলিমিটার বা 7 মিলিমিটার, 7 মিলিমিটার এত দ্রুত বড় বড় হয়ে যাবে। বাট বিনাইন টিউমারটা এত দ্রুত ডেভেলপ করবে না। লোকাল ইনোভেশন বা লোকাল টিস্যুকে সে আক্রমণ করার প্রবণতা খুব নাই বললেই চলে বিনাইন টিউমারের ক্ষেত্রে। বাট ম্যালিগনেন্ট টিউমার কি করবে, লোকাল যে টিস্যু আছে সেই টিস্যুগুলোকে সে খুব দ্রুত গ্রাস করে ফেলবে। সেই জন্য লোকাল ইনোভেশনটা ম্যালিগনেন্ট টিউমারের মধ্যে বিদ্যমান থাকে, বাট বিনাইন টিউমারের মধ্যে এটা বিদ্যমান থাকে না। মেটাস্টেসিস, মেটাস্টেসিস হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে ক্যান্সার এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে ধাবিত হয়, তাকে বলা হয় মেটাস্টেসিস। বিনাইন টিউমার টোটালি যে জায়গায় ডেভেলপ হবে সেই জায়গায় থাকবে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে না, সেজন্য তার কোনো মেটাস্টেসিস থাকে না। বাট ম্যালিগনেন্ট টিউমার গুলো বডির এক জায়গা থেকে আরেক প্রান্তে দৌড়াদৌড়ি করে, সেজন্য তার মুভমেন্ট ক্ষমতা আছে এবং তাকে বলা মেটাস্টেসিস ক্ষমতা। মূলত বিনাইন টিউমারের ম্যালিগনেন্ট টিউমারের মেটাস্টেসিস থাকে। তো আমরা জানলাম কি এখানে যে বিনাইন টিউমার গুলোকে খুব ইজিলি ডিফারেন্সিয়েট করা যায়, বাট ম্যালিগনেন্টকে খুব ইজি ডিফারেন্সিয়েট করা যায় না। রেট অফ গ্রোথ, বিনাইন টিউমার রেট অফ গ্রোথ একদমই স্লো, খুব আস্তে আস্তে বড় হবে। বাট ম্যালিগনেন্ট টিউমারটা খুব দ্রুত বড় হয়ে যায়। ইনারভেশন থাকে না বিনাইন টিউমারের ক্ষেত্রে, মানে সে লোকাল টিস্যুকে আক্রমণ করে না। বাট ম্যালিগনেন্ট কি করে, লোকাল টিস্যুকে আক্রমণ করে। মেটাস্টেসিস লেভেল বিনাইনের একদম নাই, থাকবেই না। বাট ম্যালিগনেন্ট টিউমারে মেটাস্টেসিস থাকে। মূলত দুইটা রুটে ক্যান্সার সেল এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। একটা হচ্ছে লিম্ফ নোড আর একটা হচ্ছে ব্লাড ভেসেলস। এই দুইটা মাধ্যমে ক্যান্সার এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ম্যাক্সিমাম কার্সিনোমা গুলো আসলে লিম্ফেটিক মেটাস্টেসিস করে, আর সার্কোমা জাতীয় যে ক্যান্সার গুলো থাকে সেগুলো আসলে হ্যামাটোজেনাস মেটাস্টেসিস বা আহ, আহ, আপনার ব্লাড ভেসেলস মেটাস্টেসিস বলি, বা ব্লাড মেটাস্টেসিস করে। তো বেসিক্যালি আমরা জানলাম কি এখানে যে মেটাস্টেসিস করবে না বিনাইন টিউমার, বাট ম্যালিগনেন্ট টিউমার মেটাস্টেসিস করবে। আর মেটাস্টেসিস এর রুট দুইটা, একটা হচ্ছে ব্লাড ভেসেলস আর আরেকটা হচ্ছে লিম্ফ নোড। আচ্ছা, হোয়াট ইজ অ্যানাফ্লেশিয়া? অ্যানাফ্লেশিয়া কি? অ্যানাফ্লেশিয়া মিন্স লেক অফ ডিফারেন্সিয়েশন। যদি কোনো জায়গায় টিউমার ডেভেলপ করছে এবং সেই টিউমার গুলো থেকে নর্মাল টিস্যুকে আলাদা করতে যদি খুব ক্রিটিক্যাল হয়ে যায় বা আলাদা করাটা দ্রুহ হয়ে পড়ে বা আলাদা করা যাচ্ছে না, এরকম অবস্থা পৌঁছায়, তখন আমরা তাকে বলি অ্যানাফ্লেশিয়া। সবসময় মনে রাখবেন, অ্যানাফ্লেশিয়া যদি কোনো টিস্যুর মধ্যে পাওয়া যায় সেই টিস্যুটা আসলে ক্যান্সার টিস্যু। অ্যানাফ্লেশিয়া মানে ক্যান্সার টিস্যু ডেভেলপ করার প্রসেসই অ্যানাফ্লেশিয়া প্রসেস। আচ্ছা, ক্যারেক্টার অফ ম্যালিগনেন্ট টিউমার। ম্যালিগনেন্ট টিউমারের ক্যারেক্টার কি? ম্যালিগনেন্ট টিউমারের বেসিক যে ক্যারেক্টার গুলো থাকে তার মধ্যে প্রথম থাকে ডিফারেন্সিয়েশন করা। ম্যালিগনেন্ট টিউমার কিন্তু খুব দ্রুত ডিফারেন্সিয়েট করা যায় না, এবং লেস অফ ওয়েল ডিফারেন্সিয়েটেড মে বি আনডিফারেন্সিয়েটেড। মোট কথায় ম্যালিগনেন্ট টিউমার যদি হয় কোনো জায়গায়, সেই জায়গায় আসলে টিস্যুগুলোকে আলাদা করা যাবে না, ডিফারেন্সিয়েট করা যাবে না। এটা সবসময় আমরা মাথায় রাখার চেষ্টা করবো যে ক্যান্সার টিউমার যদি
ক্যান্সার সেল অথবা ক্যান্সার টিউমার যদি কোথাও থাকে, সেই জায়গা থেকে নর্মাল সেলকে আমরা আলাদা করতে খুব ক্রিটিক্যাল হয়ে পড়ে, কারণ খুব ইজিলি আলাদা করা যায় না। একটাকে আলাদা করলে দেখা গেছে অনেকগুলো টিস্যু থেকে যায়। সেই জন্য আসলে ক্যান্সার অপারেশন সবসময় সাকসেস হয় না, কারণ পুরোটাকে নিয়ে আসা যায় না এবং ডিফারেন্সিয়েটটা খুব কঠিন হয়ে যায়। আর অ্যানাফ্লেশিয়া, যেহেতু ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, সেহেতু অ্যানাফ্লেশিয়া এই জায়গায় বিদ্যমান থাকবে। কারণ অ্যানাফ্লেশিয়া মানে ডিফারেন্সিয়েটের অভাব। যদি কোনো জায়গায় ক্যান্সার সেলকে আলাদা করতে খুব ডিফিকাল্ট হয়ে যায়, তখনই আমরা তাকে বলি অ্যানাফ্লেশিয়া। আচ্ছা, নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম অল্টারনেট। নরমাল নরমালি কোনো কোষের নিউক্লিয়াস থাকে তার সাইটোপ্লাজমের 4/1 অংশ জুড়ে। বাট এইসব জায়গায় দেখা যায় যে নিউক্লিয়াসের সাইজ আর সাইটোপ্লাজমের সাইজ প্রায় সমান সমান হয়ে যায় আসলে বেসিক্যালি ম্যালিগনেন্ট টিউমারের ক্ষেত্রে। রেট অফ গ্রোথ, ম্যালিগনেন্ট টিউমার খুব দ্রুত ডেভেলপ হবে, খুব দ্রুত বেড়ে যাবে। ইনোভেশন, আসলে আমি একটু আগে বলে আসলাম যে লোকাল ইনোভেশন বিদ্যমান থাকে, বা সে লোকাল এলাকাকে সে গ্রাস করে, সেই জন্য সে লোকাল ইনোভেশন এর অন্যতম একটা ক্যারেক্টার। এছাড়া মেটাস্টেসিস মানে ক্যান্সার চলার প্রক্রিয়া। যেহেতু এটা ম্যালিগনেন্ট ক্যান্সার, সে অবশ্যই মেটাস্টেসিস করবে এবং মেটাস্টেসিস খুব দ্রুত ভাবেই করবে। সে মেটাস্টেসিস ফ্রিকোয়েন্টলি সে মেটাস্টেসিস করবে। তো বেসিক্যালি আমরা এখানে কি জানলাম যে আসলে ডিফারেন্সিয়েটটা কেমন থাকবে ক্যান্সার ম্যালিগনেন্ট টিউমারে, অ্যানাফ্লেশিয়া কেমন থাকবে, অ্যানাফ্লেশিয়া জায়গায় বিদ্যমান নিউক্লিয়াসের সাইজ থাকবে নরমালি 1:1 এরকম, আর যে জায়গায় থাকার কথা ছিল 1:4 বা 1:6। রেট অফ গ্রোথ, বেসিক্যালি সে খুব দ্রুত ডেভেলপ করবে। ইনহিবিশন, লোকাল ইনহিবিশনের জায়গায় বিদ্যমান থাকবে এবং মেটাস্টেসিস ফ্রিকোয়েন্ট থাকবে। আচ্ছা, স্টেজ অফ ক্যান্সার। আমরা সবসময় জানি যে ক্যান্সারের বিভিন্ন স্টেজ হয়, যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। আমরা আসলে অনেক সময় বলি যে আপনি যদি আরেকটু আগে আসতেন অনেক ভালো করা যেত। আবার অনেক সময় শুনছি যে অ্যালোপ্যাথিক ডক্টররা তাকে বলে দেয় যে আপনি হয়তো বা 15 থেকে 20 দিন বাঁচবেন, বা আপনার ক্যান্সার গ্রোথটা এত দ্রুত হচ্ছে যে আপনি আপনার পেশেন্ট খুব দ্রুত মারা যাবে। এই জিনিসগুলো আসলে কিভাবে নির্ণয় করা হয়? এগুলো বেসিক্যালি পৃথিবীতে 2টা মেথড চলে। একটাকে বলে TNM মেথড, আর আরেকটাকে বলা হয় এজিসি মেথড। এজিসি মেথড মিনস আমেরিকান জয়েন্টস কমিটি মেথড, যারা আসলে 4টা গ্রেডিং করে, 1 থেকে 4 গ্রেডিং, মানে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4। বেসিক্যালি গ্রেড 4 আসলে খুব ক্রিটিক্যাল একটা স্টেজ আমরা জানি। তো বেসিক্যালি এই জিনিসগুলো আমরা আলোচনা করবো যে আসলে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব যে কোন গ্রেডে পেশেন্টের অবস্থা কেমন। আচ্ছা, তো গ্রেডিং করার জন্য প্রথমে আমরা TNM সিস্টেমটা একটু আগে জানি, যে TNM সিস্টেমটা কি, এই স্টেজিংটা আমরা একটু জানি। তো TNM সিস্টেমটা আসলে টিতে বোঝানো হয় যে টিউমারের সাইজটা কতটুক, যে লোকালি সে কোনো জায়গায় ইনভলভ করছে কিনা এবং তার সাইজটা কতটুক। সে টিতে আসলে টিউমারের সাইজকে বোঝানো হয়। এন কে বোঝানো হয় আসলে কত সংখ্যক লিম্ফ নোডকে সে আক্রমণ করছে এবং কত দূরত্ব আক্রমণ করছে, সেটাকে এম দিয়ে প্রকাশ করা হয়। এবং এম দিয়ে প্রকাশ করা হয় আসলে সে কতটুক জায়গা পর্যন্ত সে মেটাস্টেসিস করে ফেলছে এবং সে কতটুক জায়গায় ছড়ায় পড়েছে, এই জিনিসটাকে আসলে এম দিয়ে প্রকাশ করা হয়। TNM, এই জিনিসটা মনে রাখবেন, আমরা সামনে যাই আসলে ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথম আমরা যদি এক্সাম্পল দিই, একটা ব্রেস্ট ক্যান্সারের এক্সাম্পল আমি এখানে রাখার চেষ্টা করছি, যে যদি আসলে কি বোঝানো হয়, কোনো যদি ব্রেস্ট ক্যান্সারের সাইজ যদি 2 সেন্টিমিটারের মতো হয়, তখন আমরা তাকে T1 বলি, বা ফার্স্ট স্টেজ ক্যান্সার T1 এর মতো থাকে যদি তার টিউমার সাইজটা 2 সেন্টিমিটারের সমান অথবা তার ছোট হয়। যদি এটা 2 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটারের মধ্যে চলে আসে, তখন আমরা তাকে বলি T2 তে আছে, টিউমার সাইজ 2 এ আছে। আর যদি তার সাইজ যদি 5 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে চলে যায়, তখন আমরা বলি যে T3 তে আছে, বা টিউমারের সাইজটা বা টিউমারের ইয়াটা 10 মিলিমিটার উপরে গেলে, 10 সেন্টিমিটার উপরে গেলে তখন T3 তে রাখা হয়। এবং T4 এ যখন এটার সাইজ 10 মিলিমিটার উপরে চলে যায়, দ্যাট ইজ খুব ডেঞ্জারাস কন্ডিশন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এন, তার আগে আমরা TNM মেথডের কথা বলতেছিলাম, যেহেতু টি এর কথা বললাম, এন দিয়ে যা এন এ আসলে যদি N0 থাকে, যদি কোনো লোকালি কোনো লিম্ফ নোডের মধ্যে মেটাস্টেসিস না করে, তখন আমরা তাকে বলি N0 তে আছে, মানে সে একদম নিউট্রাল অবস্থায় আছে, সে কোথাও ইনভলভ হয় নাই। এই অবস্থায় যদি আপনি ভালো ট্রিটমেন্ট করেন, পেশেন্ট খুব দ্রুতই রিকভারি চলে আসবে। N1 আসলে যদি ব্রেস্ট ক্যান্সার যদি মুভ করে যদি এক্সিলার মধ্যে চলে আসে বা বগলের দিকে চলে আসে, বগলের লিম্ফ নোডকে আক্রমণ করে, তখন আমরা তাকে বলি N1 এ সে আছে, N1 এ অবস্থিত।
এবং একটু যদি নোটগুলো বগলের আশেপাশে এবং কোনো সারাউন্ডিং লিম্ফগুলোকে আক্রমণ করে ফেলে, তখন আমরা তাকে বলি N2 এ সে বিদ্যমান। এবং N3 যদি সে নর্মালি ইন্টারনাল আমাদের যে ব্রেস্টের যে মেমারি যে নোটগুলো আছে, লিম্ফ নোটগুলো আছে, এই লিম্ফ নোটগুলোর মধ্যে ছড়ায় পড়ে, তখন আমরা তাকে বলি সে N3 তে আছে। আচ্ছা, এছাড়া আমরা এম এর ব্যবহারটা জানবো। তার আগে টি, এন, এখন এম এর ব্যবহারটা জানবো। M0 যদি হয়, সে আসলে কোথাও মেটাস্টেসিস না করে যদি ওই লোকাল অবস্থা পড়ে থাকে, তখন তাকে বলা হয় M0। এবং কোথাও যদি সে দূরে চলে যায়, যেমন ব্রেস্ট ক্যান্সার ছিল, এটা তার লাংসকে ইনভলভ করছে। ব্রেস্ট ক্যান্সার ছিল, এটা অ্যাক্সিডেন্ট লিম্ফ নোড হয়ে সে লিভারে চলে গেছে, তখন আমরা বলি ডিস্টেন্স মেটাস্টেসিস, এটা M1 হিসেবে আখ্যা করা হয়। তো বেসিক্যালি আমরা যদি কোথাও এখানে T4 পাই, এখানে যদি T3 N3 পাই, এবং এখানে যদি M1 পাই, তাহলে বুঝবো যে ক্যান্সারটা এতটা এক্সট্রিম লেভেল আছে যে এই পেশেন্টকে সার্ভাইভ করানোটাই টাফ। ওকে, আচ্ছা, এখন আমরা এজিসি যে মেথডটা জানলাম, যে আমেরিকান জায়ান্ট কমিটি যে মেথড, এই মেথডগুলো নিয়ে একটু আলোচনা করব। আমেরিকান জায়ান্ট কমিটি আসলে 4টা গ্রেডে, সরাসরি 4টা গ্রেডে ভাগ করে ফেলছে ক্যান্সার টিস্যুতে। এবং এটা আমরা নর্মালি বায়োপসি করলে খুব ইজিলি জানতে পারি। যদি কোনো পেশেন্টের বায়োপসি রিপোর্টের মধ্যে ক্যান্সার সেলের ডিফারেন্সিয়েশন 75% থাকে, যে 75% ক্যান্সার সেলকে আলাদা করা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা তাকে বলি গ্রেড 1 এর মধ্যে আছে। যদি কোনো বায়োপসি রিপোর্টের মধ্যে দেখা গেল যে ক্যান্সার সেল 50 থেকে 75% মতো ডিফারেন্সিয়েট করা যাচ্ছে, তখন আমরা তাকে বলি যে গ্রেড 2 এ আছে। যদি 25 থেকে 50% মতো ডিফারেন্সিয়েট করতে, তখন তাকে আমরা বলি যে গ্রেড 3 তে আছে। এবং যদি কোনোভাবেই 25% এর আশেপাশে চলে আসে, তখন আমরা বলি যে সে গ্রেড 4 এ আছে। আসলে গ্রেড 4টা খুব এক্সট্রিম লেভেল এবং খুব খারাপ অবস্থাকে আমরা গ্রেড 4 হিসেবে এখানে মার্জিন করি। এখানে এই জায়গাটা একটু খেয়াল করেন। নর্মালি এটা হচ্ছে আমাদের বিভিন্ন গ্ল্যান্ডের ছবিগুলো, নর্মাল টিস্যুদের সে সুন্দরভাবে সাজায় রাখছে গ্ল্যান্ডটাকে। বাট এই জায়গায় দেখেন সেলগুলোকে ডেভেলপ করতেছে, ক্যান্সার সেল ডেভেলপ করতেছে, এবং ক্যান্সার সেল ডেভেলপ করে এত ডেভেলপ করে ফেলছে যে নিচে যে নর্মাল টিস্যুগুলো আছে এটাই বোঝা যাচ্ছে না, নর্মাল সেলগুলোকে সে গ্রাস করে ফেলছে। সো এই জায়গাটা আপনি ইজিলি অপারেশনও করতে পারবেন না, কারণ সে আশেপাশে সবাইকে ইনভলভ করে ফেলছে। ওকে, ডিফারেন্স বিটুইন কার্সিনোমা এন্ড সার্কোমা। আমরা আসলে জানি যে ক্যান্সার প্রধানত 2 রকমের হয়, একটা হচ্ছে কার্সিনোমা আর একটা হচ্ছে সার্কোমা। যদি কোনো কারণ ক্যান্সার সেল ইপিথেলিয়ালে হয়, বা আমরা যেটাকে বলি যে আবরণী কলা, যদি আবরণী কলার মধ্যে যদি কোনো টিস্যু কোনো ক্যান্সার ডেভেলপ করে, তখন তাকে বলি আমরা কার্সিনোমা। আর যদি কোনো ক্যান্সার যদি আমাদের মেসেনকাইমাল টিস্যু বা কানেকটিভ টিস্যুর মধ্যে ডেভেলপ করে, তখন আমরা তাকে বলি সার্কোমা। আসলে এজ অরিজিন কার্সিনোমা খেয়াল রাখবেন সবসময় লেট এজে হয়, যাদের বয়স বেশি তাদের কার্সিনোমার প্রবণতা বেশি থাকে, যেমন লিভার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার। এইসব ক্যান্সারগুলো আসলে লেট এজে হয়, এগুলো কিন্তু আর্লি এজ আমরা খুব একটা পাই না। মুখের ক্যান্সার বলেন বা লাংস ক্যান্সার বলেন, এগুলো সব লেট এজে হয়। আর সার্কোমা ম্যাক্সিমাম সময় ইয়াং এজে, দেখবেন যে লিউকেমিয়া ম্যাক্সিমাম ইয়াং এজে মানুষের লিউকেমিয়ার প্রবণতা বেশি থাকে। বোন ক্যান্সার এগুলো আসলে ইয়াং পার্সনদের মধ্যে বেশি দেখা দেয়। আচ্ছা, ভাস্কুলারিটি আসলে ব্লাডের মধ্যে ছড়ানোর প্রবণতা কম থাকে কার্সিনোমার ক্ষেত্রে। বাট সার্কোমা যেহেতু ব্লাড রিলেটেড ক্যান্সারই, সেহেতু তার ব্লাডের মানে ব্লাডের ট্রান্সমিটেড হওয়ার চান্সটা খুব বেশি থাকে। রেট অফ গ্রোথ, কার্সিনোমা তুলনামূলক সার্কোমার চেয়ে স্লোলি ডেভেলপ করে এবং আস্তে আস্তে গ্রাস করে। একটা পেশেন্টের জন্য আপনি কিছুটা সময় পাবেন, বাট সার্কোমার হাতে সময় পাওয়াটা খুব টাফ। একটা লিউকেমিয়া পেশেন্ট খুব উইদিন শর্ট টাইমের পেশেন্ট আসলে মানে তার চূড়ান্ত পরিণতির দিকে আগাইতে থাকে। বাট কার্সিনোমার ক্ষেত্রে আপনি কিছুটা সময় পাবেন। আচ্ছা, কাট সেকশন বেসিক্যালি হ্যামোরেজ খুব একটা হয় না বললে কার্সিনোমার ক্ষেত্রে, বাট সার্কোমা খুব বেশি হ্যামোরেজ হয়, কারণ সার্কোমার ক্ষেত্রে দেখা যায় যে প্লেটিলেট প্রচুর কমে যায়। প্লেটিলেট কমে যাওয়ার কারণে দেখা গেছে যে এই থ্রোম্বোসাইটোপিনিয়া জনিত কারণে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অরিফিস ব্লিডিং হয়ে থাকে। এছাড়া দেখা যায় যে আপনার টয়লেটের সাথে ব্লিডিং হওয়া, বমির সাথে ব্লিডিং হওয়া, নাক মুখ দিয়ে অটোমেটিক ব্লাড যাওয়া, এগুলো সার্কোমার ক্ষেত্রে প্রযোজ্য। বাট কার্সিনোমায় খুব একটা দেখা দেয় না, ব্লিডিং হয় বাট কম, তুলনামূলক অনেক কম। স্প্লিট আসলে ছড়ানো, স্প্লিট মানে যে মেটাস্টেসিস করা,
বেসিক্যালি সার্কোমা কার্সিনোমা স্প্রেড করে লিম্ফেটিক ম্যাটাস্টাসিসের মাধ্যমে, সে লিম্ফ গ্রন্থির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যেমন যদি ব্রেস্ট ক্যান্সার হয়, সে এক জায়গায় লিম্ফ নোড হয়ে তারপরে সে লিভারের মধ্যে আসে। বাট সার্কোমার ক্ষেত্রে যেটা দেখা যায় যে সে আসলে ব্লাডের মাধ্যমে সে খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় এবং সে খুব দ্রুত এগুলোকে পলিফারেশন করতে থাকে। প্রগনোসিস আসলে লেস অরিস আর এটার মধ্যে মোর প্রগনোসিস দেখা দেয়। আচ্ছা, এছাড়া যদি মাইক্রোস্কোপিক আপনি দেখেন তখন আসলে বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট, সেল অ্যারেঞ্জমেন্ট গুলো দেখা দেয়। দুটোটা আসলে ইন্ডিভিজুয়াল, মানে বেসিক্যালি সার্কোমাটা ইন্ডিভিজুয়ালি থাকে, আর ইয়ে কার্সিনোমার ক্ষেত্রে গ্রুপটি আসলে মাইক্রোস্কোপ সেল এখানে পাওয়া যায় অ্যারেঞ্জমেন্ট গুলো। আচ্ছা, ক্লাসিফাই হ্যাপাটিক টিউমার। হ্যাপাটিক টিউমার গুলো আসলে কি কি টাইপের আমরা হ্যাপাটিক টিউমার পাই বা লিভার টিউমার গুলো পাই? যদি বিনাইন টিউমার পাই সেক্ষেত্রে আমরা যেটা পাই হ্যামানজিওমা পাই, যে লিভারের মধ্যে হ্যামানজিওমা ডেভেলপ করছে। এটা আসলে ক্যান্সার না, এটা নর্মাল টিউমার। এছাড়া হ্যাপাটিক এডিনোমাও পাওয়া যায়। আর যদি ক্যান্সার ডেভেলপ করে তখন আসলে হ্যাপাটোসেলুলার কার্সিনোমা এবং কোলাঞ্জিও কার্সিনোমা, এই দুইটা ক্যান্সারই বেশি হয় লিভারের মধ্যে। ম্যাক্সিমাম সময় দুইটা ক্যান্সারই আমরা সবচেয়ে বেশি হ্যাপাটোসেলুলার কার্সিনোমাটাই পাই। কোলাঞ্জিও কার্সিনোমাটা পাওয়া যায়, সেটা রেশিও 35 আর এটা রেশিও 65 এর মতো। হ্যাপাটোসেলুলার কার্সিনোমার রেশিও প্রায় 65 এর মতো, কোলাঞ্জিও কার্সিনোমার রেশিও প্রায় 35 এর মতো। কজ কি কারণে আসলে লিভারে ক্যান্সার হতে পারে? তার মধ্যে প্রথম কারণ হচ্ছে ক্রনিক লিভার ইনফেকশন। যে আসলে আমরা জানি হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি এগুলো যদি দীর্ঘমেয়াদী ইনফেকশন করে তখন প্রথমে দেখা গেল যে লিভারে প্রদাহ তৈরি করে, তারপরে একটা সময় লিভারে দীর্ঘমেয়াদী প্রদাহ তৈরি করে, একটা পর্যায়ে লিভারকে তার নর্মাল স্ট্রাকচারকে নষ্ট করে ফেলে বা তার আর্কিটেক্টকে নষ্ট করে ফেলে, এবং লিভারের মধ্যে নোডিউল বা পিণ্ড তৈরি করে, এবং একটা সময় ফাইব্রোসিস, এবং একটা সময় সে ক্যান্সার ডেভেলপ করে। এছাড়া অ্যালকোহল অ্যাবিউজ, যদি কেউ প্রচুর পরিমাণে অ্যালকোহল ইনটেক করে, যেমন মদ এগুলা যদি বেশি খায় তখন লিভার আসলে একটা সময় এগুলোকে অ্যাবজর্ব করতে পারে না, তখন লিভার নিজেই নষ্ট হয়ে যায়, লিভার এখানে ক্যান্সার ডেভেলপ করে। এছাড়া যদি বিভিন্ন রকম ইনহেরিটেড লিভার ডিজিজ হয়, যেমন আমরা বিভিন্ন রকম ইয়ার নাম জানি, ইডিওপ্যাথিক কিছু ডিজিজ আছে বা অটোইমিউন ডিজিজ, যেমন উইলসন ডিজিজ, বা যদি কারো আপনার গ্লাইকোজেন যদি বেশি ই করে, গ্লাইকোজেন 4 ডিজিজ যেটা আমরা বলি, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, যেটা গ্লুকোজ স্টোরেজ ডিজিজ, এরকম ডিজিজ যদি কারো ডেভেলপ করে তখনও তার একটা সময় লিভার ক্যান্সার ডেভেলপ করতে পারে। ডায়াবেটিক মেলাইটাস যদি দীর্ঘমেয়াদী থাকে, সে যদি ট্রিটমেন্ট না করতে থাকে তখনও তার লিভার ক্যান্সার হওয়ার চান্স থাকে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যদি আসলে আমরা এখন কমনলি একটা কেস সবচেয়ে বেশি পাই, সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করলেই দেখা গেল যে ম্যাক্সিমাম পার্সনের ফ্যাটি চেঞ্জ পাওয়া যায় লিভারের মধ্যে। আসলে লিভার যদি ফ্যাট ইনফিল্ড করতে না পারার কারণে তখন তার টিস্যু এবং তার কোষের মধ্যে, হ্যাপাটোসাইটের মধ্যে বিভিন্ন রকম ফ্যাটগুলো অ্যাবজর্ব করতে থাকে, এবং সে কোষগুলো তার নর্মাল ক্ষমতাগুলো নষ্ট হয়ে যায়, সে তার নর্মাল সার্ভাইভ করার মতো একটা সময় হ্রাস পায়, এবং এই জায়গার মধ্যে ক্যান্সার ডেভেলপ করে। সেরোসিস, আসলে সেরোসিস আর ক্রনিক ইনফেকশন ডেভেলপ করে সেরোসিস হয়, সেরোসিস ডেভেলপ করে ক্যান্সার হয়। অবিসিটি আসলে খুব একটা মেজর ইস্যু না, তারপরে এখানে রাখার কারণ হচ্ছে যদি অবিসিটি হয় তখন লিভার মেটাবলিজম কমেও একটা সময় লিভার ক্যান্সার ডেভেলপ করতে পারে। Sorry. প্রবলেমটা আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যায় শোনা স্যার যাচ্ছে আপনার স্যার। কথা। আচ্ছা আচ্ছা, কি জানি একটা হলো, আসলে বুঝতে জি ভাই পারছি না। শোনা যাচ্ছে। এখানে একটা ফলো চার্ট রাখছে আসলে কিভাবে হেপাটাইটিস বি থেকে ক্যান্সার ডেভেলপ হয়। এখানে আসলে কিছু এনজাইম এবং টক্সিন নাম লেখা হয়েছে। এটা আসলে খুব একটা দরকার নাই, আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা,
ক্লিনিক্যাল ফিচার, লিভার যদি ক্যান্সার হয় তখন আসলে কি কি ক্লিনিক্যাল ফিচার দেখা দিবে। তার মধ্যে অন্যতম যে ক্লিনিক্যাল ফিচার দেখা দিবে সেটা হচ্ছে যে হ্যাপাটোমেগালি, লিভারটা আসলে বড় হয়ে যাবে। আপনি লিভার যদি এক্সামিন করতে চান দেখবেন যে লিভারটা আসলে নর্মাল সাইজের চাইতে অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, এই হ্যাপাটোমেগালি দেখা দিবে। এছাড়া যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে পেটের আপার কোয়াড্রেন্টের মধ্যে ব্যথা হবে ডান পাশে উপরের দিকে খুব ব্যথা হয় আসলে। লিভার যে রিজন আছে আমরা বলি যে রাইট হাইপোকন্ড্রিয়াক এবং সাম ইপিগ্যাস্ট্রিয়াম রিজনের মধ্যে প্রচুর পরিমাণে পেইন হবে। পেশেন্টের ওয়েট লস হবে, ডে বাই ডে তার ওজনটা কমে যাবে। কোনো 80 কেজি পেশেন্ট যদি ওয়েট থাকে, 1-1.5 মাসে মাথা দেখা গেছে তার ওজন 65 কেজি বা 60 কেজির দিকে চলে আসে। এছাড়া যদি আলফা ফেটোপ্রোটিন কাউন্ট করি তখন দেখা গেছে যে তার আলফা ফেটোপ্রোটিনের পরিমাণটা বেড়ে যাবে, কারণ এটা একটা টিউমার মার্কার। এই টিউমার মার্কারটা বেসিক্যালি লিভার ক্যান্সারের রোগীকে আমরা করি আলফা ফেটোপ্রোটিন যদি করি তখন দেখবো যে আমরা আলফা হচ্ছে। এবং পেশেন্ট এতটাই রোগাক্রান্ত হবে, প্রচুর পরিমাণে কঁকাল সার হয়ে যাবে, যেটাকে আমরা বলি ক্যাকশিয়া। একটা ক্যাকশিয়া টাইপের হয়ে যাবে এবং গ্যাস্ট্রো ইন্টেস্টিনিয়াল অর ইসোফেগাল ব্লিডিং হবে, যে আসলে তার মুখ দিয়ে বমির সাথে রক্ত যাওয়া এবং টয়লেটের সাথে বিভিন্ন অংশ থেকে রক্ত যাওয়া, এই প্রবণতাটা দেখা দিবে। এবং দেখা গেছে যে পেশেন্ট লিভার ফেল করে সে কোমাতে চলে গেছে, সে আসলে তার ব্রেন ডেড এরকম একটা অবস্থা চলে যাবে। এবং বিভিন্ন জায়গা থেকে মারাত্মক পরিমাণে রক্তক্ষরণ হতে পারে, সেটা ঠোঁট ফেটে হতে পারে, সেটা নাকের অরিফিস থেকে হতে পারে, কান থেকে হতে পারে, বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়ার একটা প্রবণতা থাকে। আচ্ছা, এছাড়া যদি লিভার ক্যান্সারের পেশেন্ট পান তখন দেখবেন যে তার অ্যাবডোমিন গুলো অনেক ফুলে গেছে, পেট মধ্যে প্রচুর পানি, অ্যাসাইটিস ডেভেলপ করবে, তার বডিতে বিভিন্ন রকম আনওয়ান্টেড ইচিং শুরু হবে, যে আসলে আহ, যত রকমের চুলকানি ওষুধ দেন না কেন, সেটা অ্যালোপ্যাথিক আর হোমিওপ্যাথি যাই দেন, প্রচুর পরিমাণে চুলকানি শুরু হবে, যেটা আসলে এই সময় থামায় রাখাটা টাফ হয়ে যায়। চুলকানি হবে এবং আমাদের যে অ্যাবডোমিনাল যে ভেসেলস গুলো আছে সেই ভেসেলস গুলো আসলে ডাইলেট হবে এবং দেখা যাবে খুব ইজিলি, এবং বডি হ্যামোরেঞ্জ, এইসব হ্যামোরেজ গুলোর মতো হ্যামোরেজ ডেভেলপ করবে। আচ্ছা, এছাড়া এক্সামিন আমরা বিভিন্ন রকম পরীক্ষা দিতে পারি, তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা ফিজিক্যাল এক্সামিন করতে পারি। যদি ফিজিক্যাল এক্সামিন করে দেখি যে তার পেটের অবস্থাটা কেমন, তার লিভারটা বড় হয়ে গেছে কিনা, সেটা হাত দিয়ে আমরা যদি পালপেশন করি সেক্ষেত্রে বুঝতে পারবো। এছাড়া যদি ইন্সপেকশন করি দেখবো যে পেট বড় হয়ে গেছে, পেটে নিয়ে আছে, এটা আসলে দুধ থেকে বোঝা যাবে। তারপরে পেটে পালপেট করলে বাকি জিনিসগুলো বোঝা যাবে। এছাড়া যদি আমরা বিভিন্ন রকম করি, অস্কালটেট করি স্ট্যাথোস্কোপের মাধ্যমে, অস্কালটেটের মাধ্যমে আমরা এইসব জিনিসগুলো বুঝতে। আচ্ছা, এছাড়া রক্তের পরীক্ষা, বিভিন্ন রকম রক্তের পরীক্ষা করে আমরা এইসব জিনিস জানতে পারি, যেমন এএফপি আলফা ফেটোপ্রোটিন করার মাধ্যমে কিন্তু আমরা প্রায় 50 থেকে 70% রোগীর লিভার ক্যান্সার আছে কিনা এটা শনাক্ত করতে পারি। এছাড়া বিভিন্ন রকম ভাইরাস মার্কার গুলো আমরা ব্লাড থেকে করতে পারি, যেমন আপনার হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, এইসব জিনিসগুলো আমরা ব্লাড টেস্টের মাধ্যমে জানতে পারি। এছাড়া আলট্রাসোনোগ্রাফি করে আমরা লিভারের বর্তমান কন্ডিশনটা দেখতে পারি, যে লিভারের সাইজ কেমন হয়েছে, লিভারের নিউডলস কেমন আছে, যে লিভারের মধ্যে কোনো অ্যাবনর্মাল স্ট্রাকচার ডেভেলপ করতেছে কিনা, এই জিনিসগুলো আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানতে পারবো। এছাড়া অ্যাডভান্স লেভেল আমরা আসলে বিভিন্ন রকম স্ক্যানের হেল্প নিতে পারি, সেক্ষেত্রে এমআরআই হতে পারে, সিটি স্ক্যান হতে পারে। তাছাড়া আমাদের এখন আরো লেটেস্ট অনেক কিছু আছে, যেমন প্যাট স্ক্যান করি অনেক সময়। তারপর আমরা এমআরসিপি আর সিপি নামক বিভিন্ন রকম পরীক্ষাগুলো করি ক্যান্সার শনাক্ত করার জন্য। এছাড়া আমরা ল্যাপারোস্কোপিক হেল্প নিয়ে আমরা আসলে অ্যাসপিরেশনের মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় বায়োপসি করে আসলে ক্যান্সার শনাক্ত করার জন্য আমরা ওই প্রসিডিউরটা অবলম্বন করতে পারি। সিম্পল ইনফিউশনের মাধ্যমে আমরা এই শনাক্তটা করতে পারি নরমালি। ট্রিটমেন্ট, বেসিক্যালি লিভার ক্যান্সার ওরকম ট্রিটমেন্ট আসলে ওয়ার্ল্ড ওয়াইডই খুব ভালো মতো নাই, কারণ তাদের প্রথম ধাপেই যদি কোনো পার্শিয়াল এরিয়াতে ক্যান্সার ডেভেলপ করে তখন প্রথম গাইডলাইনটা হয়েছে যদি T1 লেভেলে থাকে বা 25% যদি ডিফারেন্সিয়েট, সরি 75% ডিফারেন্সিয়েট করা যায়, সেক্ষেত্রে সার্জারি হচ্ছে বেস্ট অপশন। সার্জারি করে এটাকে আসলে নির্মূল করার জন্য তারা ট্রাই করা হয়, কারণ লিভার এত দ্রুত ডেভেলপ হয় যে অপারেশন করলে উইথিন শর্ট টাইমের মধ্যে ওই লিভারটা আবার আগের অবস্থায় ফিরে যায়। এছাড়া লিভার ট্রান্সপ্লেট করানোর একটা ওয়ে রাখা হয়।
এবং তারপরে অপারেশনের পরে কেমোথেরাপি, রেডিওথেরাপি। বেসিক্যালি রেডিওথেরাপি খুব একটা হেল্প নেয় না এই জায়গার ক্ষেত্রে। এই জায়গায় কেমোথেরাপি হেল্পটাই বেশি নেওয়া হয়, কারণ টোটালটাই কার্সিনোমা টাইপের ক্যান্সার ডেভেলপ করে, সেজন্য আসলে টোটালটাই কেমোথেরাপির উপরে ডিপেন্ড করা হয়। এছাড়া আমরা যদি কোনো মেডিসিন নিজেরা দিতে পারি, সেক্ষেত্রে আমরা টোটাল সিমটোমেটিক্যালি যদি যে ওষুধই প্রেসক্রাইব করবো সেটা বুঝে শুনে অবশ্যই আমাদের কমপ্লিকেশন এবং আমাদের প্রিকশন, আমাদের পেলিয়েশন, সব জিনিসগুলো চিন্তা করে আমরা আসলে ট্রিটমেন্ট গুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। স্কোমাস আসলে আমাদের ইপিথেলিয়াল সেলগুলো দুই রকমের হয়, একটা হচ্ছে স্কোমাস আর একটা হচ্ছে কুলোমনার। হ্যাঁ, স্কোমাস হচ্ছে স্মুথ, যে মসৃণ যে সেলগুলো থাকে, মসৃণ যে আবরণটা থাকে তাকে বলে স্কোয়ামাস। যদি বেসিক্যালি স্কোয়ামাস টিস্যুর মধ্যে যদি ক্যান্সার ডেভেলপ করে তখন তাকে আমরা বলি স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর যদি কুলোমনার টিস্যুর মধ্যে হয় তখন আমরা বলি কুলোমনার ইপিথেলিয়াল কার্সিনোমা। কুলোমনার টিস্যুতে একটু কম ক্যান্সার ডেভেলপ করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কোয়ামাসে ডেভেলপ করে বিদায় আমরা এটাকে স্কোয়ামাস সেল কার্সিনোমা বা স্মুথ কার্সিনোমাও বলি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। লিভার বড় এক ক্লাট, তো লিভারের কিছু অংশ কেটে কি রিপেয়ারেবল, মানে ওই সেটা কি পরে রিকভারি করে, অথবা সার্জারি করার পরে সাস্টেন করে কিনা? আচ্ছা, লিভারটা খুব দ্রুত আমরা বলি যে রিভার্স করতে পারে। হ্যাঁ, সে তার পূর্ব অবস্থায় ফিরে যেতে পারে। নতুন নতুন টিস্যু তৈরির মাধ্যমে সে রিজেনারেট করতে পারে লিভার। এবং আপনি যদি কোনো পার্সন, হেলদি পার্সন, যদি কোনো অসুস্থ পার্সনকে লিভার ডোনেট করেন, সেক্ষেত্রে লিভারে কিছু অংশ তাকে দিলে সে উইথ শর্ট টাইমে দুজনের সেম লিভারে পরিণত হয় অল্প সময়ের মধ্যে, সেটা 2 থেকে 4 মাসের মধ্যেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কতদিন বাঁচবে এই কয়দিন পর করে। হ্যাঁ, কারণ ক্যান্সার গুলো আমরা আজকে শুরুতে প্রথম আলোচনা করলাম যে 1T1, T2, T3, T4 স্টেজ আছে। এছাড়া আমরা এজিসি স্টেজ গুলো আলোচনা করছি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। হ্যাঁ, আসলে গ্রেড 4 যদি হয় মেটাস্টেসিস লেভেল, আসলে সেক্ষেত্রে ধরে নেওয়া হয় পেশেন্টের লাইফ স্প্যান থাকে 15 দিন প্লাস মাইনাস 5 ডেজ, এরকম বলা হয় আর কি। আচ্ছা, স্যার কেউ যদি ভাইরাস দ্বারা আক্রান্ত থাকে স্যার, ধরেন ছোটবেলা থেকেই, তাহলে স্যার কি ক্যান্সার হওয়ার, লিভার ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে? হ্যাঁ, প্রবণতা 100% থাকে। আপনি মনে রাখবেন একটা ঘুন পোকা চিনেন, ওই গাছ কাঠের মধ্যে যে ঘুন পোকা আক্রমণ করে, আপনি ঘুন পোকা কিন্তু সবসময় কাঠকে আক্রমণ করতেই চায়। আপনি যদি এটাকে ভালো রাখতে চান তাহলে জানবেন যে ঘুন পোকা আপনার পরিবেশে আছে, কিন্তু এটাকে বার্নিশ করে রাখলে খুব একটা আক্রমণ করতে পারে না। যদি হেপাটাইটিস বি কারো থাকে, তার ক্যান্সার বা সিরোসিস হওয়ার চান্সটা 90% থেকে 100%ই থাকে। সেক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন এটাকে বার্নিশ করে রাখার জন্য, যেন সে সুযোগ না পায়। এবং লিভারকে হেলদি রাখার জন্য আসলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টকে আমরা বলি, আমরা নিউরোজেনিক ভিটামিন গুলোকে অ্যাপ্লাই করি, কথা বলি যে এইসব ভিটামিন গুলো ক্যান্সার বা হেপাটাইটিস বি ভাইরাসকে একটু ব্যারিয়ার তৈরি করে, যেন সে খুব স্মুথলি কাজ করতে না পারে। তো আপনি ধরে নেবেন যে ক্যান্সার হওয়ার চান্সই আছে, সেক্ষেত্রে তাকে সার্ভাইভ করানোর জন্য আপনি তাকে মোটিভেশন করবেন, তার হেলথ লাইফস্টাইলকে চেঞ্জ করে রাখবেন, কারণ সে একটু এলোমেলো করলেই সুযোগে ওই গুণ পোকার মতো সে আপনি লিভার খেয়ে ফেলবে। থ্যাংক ইউ স্যার। এই ট্রিটমেন্টের ক্ষেত্রে রেডিওথেরাপির বিশাল একটা ভূমিকা। রেডিওথেরাপির মেকানিজমটা একটু ক্লিয়ার করে দিতেন। আসলে লিভার ক্যান্সারের রেডিওথেরাপির মেকানিজম একদমই নাই, খুব একটা থাকে না বললেই চলে। রেডিওথেরাপি লাগে না, কারণ রেডিওথেরাপি ম্যাক্সিমাম সময় সারফেস ক্যান্সার গুলোর উপরে বেশি কাজ করে, যেগুলো আমরা বাইরে থেকে ক্যান্সার গুলোকে ডায়াগনোসিস করতে পারি। ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, কিছু স্পট লাংসের অ্যাপিকলের ক্যান্সার, আমরা ওরাল ক্যান্সার, হ্যাঁ ওরাল ক্যান্সার যদি লিম্ফেটিক হয়, নন হটস্কিন ক্যান্সার, এইসব জায়গায় রেডিওথেরাপির ভূমিকা আছে। রেডিওথেরাপিটা হচ্ছে আসলে একটা রে, একটা রুমের মধ্যে রাখা, যে এলাকায় ক্যান্সার হয় সে এলাকায় একটা রে দেওয়া হয়, এবং সেই রে এর ফলে নর্মাল টিস্যু অ্যাবনর্মাল টিস্যু সবই মারা যায়। ফলে আসলে একটা সময় ক্যান্সার ডেভেলপমেন্টটা কমে আসে, রেটটা কমে যায়। এই আর কি। কতটুকু ছড়া মানে
আশেপাশের টিস্যুকে সে কতটা অ্যাটাক করছে, আশেপাশের টিস্যুগুলোকে অ্যাটাক করে ক্ষমতাকে বলে ইনভেশন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, হ্যালো স্যার, নমস্কার স্যার। জি স্যার, ভালো হ্যালো আছেন স্যার? হ্যাঁ, আমি বলছি যে গল ব্লাডার স্টোন যখন হয় গল ব্লাডারে, জি অনেক দীর্ঘদিন ধরে অনেকে ঠিক অনুভূতি পায় না। জি এই গল ব্লাডার স্টোন হতে হতে আস্তে আস্তে যে ফিকশন হতে হতে যে গল ব্লাডারের পাশে যে টিস্যুগুলোর মধ্যে ইয়ে হয়ে যায়, এই ক্যান্সার শুরু হয়, এবং সেটার অবস্থাটা একটু বলুন। আর উম, হুম, আর আচ্ছা মহিলারা, অনেক মহিলারা ওই কন্ট্রাসেপটিভ পিল খায়। জি কন্ট্রাসেপটিভ পিল থেকে অনেক সময় গলব্লাডারে স্টোন হয়ে যায়, জি এবং শরীরের মধ্যে যেটা আপনি একটা সুন্দর বললেন যে চুলকানি হয়, মানে খুব চুলকানি হয় খুব, পিঠের মধ্যে চিরুনি দিয়ে ঘাস ঘাস করে সব বয়স্ক মহিলারা চুলকায়। কিন্তু তারপরে দেখা গেল তার টিসিডিসি এর মধ্যে দেখা গেল কি টোটাল এই যে ডিফারেন্সিয়াল কাউন্টে ইওসিনোফিল লেভেল খুব বেড়ে যায়, এবং তারপরে তাও কিন্তু তার সেরকম নেই, কিন্তু দেখা যায় যে তারা খুব গরম গরম খাদ্য খায়। আর তারপরে যখন ওই ইওসিনোফিলটার জন্য তাকে, আগের দিনে তো এরকম আল্ট্রাসোনোগ্রাফি অতটা ইয়ে ছিল না, কিন্তু পরে দিয়ে ডায়াগনোসিস হলো যে গলব্লাডার স্টোন হয়েছে। এবং গলব্লাডার স্টোন যখন রিমুভ করা হলো, আহ, তখন এরপরেই এত দ্রুত, আপনি যেটা বললেন 80 কেজি হলে 65 কেজি, এত দ্রুত তার আহ, ইয়ে হয়ে গেল, ওয়েট লস হয়ে গেল, এবং পুরো শরীরটা কালো হয়ে যায়। যে ওই যে স্টোনটা সে 1 নম্বর সে বুঝতে পারলো না, 2 নম্বর ওই স্টোনের থেকে কি করে ক্যান্সারটাকে ইয়ে হয়, ওইটা ওইটা একটু ক্লিয়ার করে দিন। আহ, স্টোনের, হ্যাঁ জি জি স্যার, আর কিছু স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন ছিল যে গলব্লাডার, কন্ট্রাসেপটিভ পিল কিভাবে কিভাবে স্টোন ডেভেলপ করে, হ্যাঁ না আর একটা প্রশ্ন ছিল যে স্টোন কিভাবে ক্যান্সার ডেভেলপ করে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আরেক প্রশ্ন ছিল যে ইচিং, চুলকানিটা কিভাবে আসলো। আচ্ছা, কন্ট্রাসেপটিভ পিল আমরা জানি যে বেসিক্যালি কম্বাইন্ড পিলগুলো ম্যাক্সিমাম সময় অ্যাপ্লাই করা হয়। কম্বাইন্ড পিলের মধ্যে আসলে স্ট্রোজেন প্রতিস্টোন দুইটাই কম্বাইন্ডলি থাকে। আহ, আচ্ছা, যার মধ্যে স্ট্রোজেনের পরিমাণটা থাকে অনেক বেশি। স্ট্রোজেনের পরিমাণ বেশি থাকার ফলে স্ট্রোজেন কিন্তু আসলে আমাদের যে বায়েল আছে, সে বায়েলটাকে সলিড করতে সাহায্য করে আসলে। এখানে পিগমেন্ট করে ফেলে, হ্যাঁ, বায়েলকে ও পিগমেন্ট করে আচ্ছা ফেলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বায়েলকে পিগমেন্ট করার ফলে আসলে আমাদের বিভিন্ন জায়গায় বায়েলগুলো স্টোর হয়ে যায় আসলে। থলি থলি বিভিন্ন জায়গায় স্টোর হয়ে যাওয়ার ফলে আসলে ওই জায়গার মধ্যে স্টোন ডেভেলপ করতে পারে বা করে। আমরা সেজন্য যদি কোনো স্টোনের পেশেন্ট থাকে তাকে আমরা কন্ট্রাসেপটিক অ্যাভয়েড করি। শুধু কন্ট্রাসেপটিভ না, আমরা এইসব ক্ষেত্রে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি কেও অ্যাভয়েড করি, যে ভিটামিন সি হলো একটা রিস্ক ফ্যাক্টর স্টোন ডেভেলপ। কিন্তু আমরা স্টোনের রোগীকে মনের মতো করে একটা কিন্তু আমলকি মাদার টিংচার বা ভিটামিন সি জাতীয় খাবারে অনেক সময় ওষুধ দিয়ে দেই, যেটা হলো বোকামি। কোন স্টোন পেশেন্টকে হ্যাঁ আসলে অ্যাসকর্বিক হ্যাঁ স্যার, অ্যাসিড দেওয়া উচিত হ্যাঁ না। হ্যাঁ স্যার, এটা এত পরে বলছি, আর বলে যান। হ্যাঁ হ্যাঁ, অ্যাসকর্বিক অ্যাসিড দেওয়া যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে যে ক্যান্সার কিভাবে ডেভেলপ করে। যখন স্টোনটা পড়ে থাকে একটা জায়গার মধ্যে, তখন ওই জায়গার প্রেসারে ওই জায়গার ব্লাড সার্কুলেশনটা কমে যায়। মানে যে সেলের মধ্যে যে ইন্টারসেলুলার যে ক্যাপিলারি সার্কুলেশন আছে, সেই ক্যাপিলারি সার্কুলেশনের ড্যামেজ হয়, এবং ড্যামেজ হওয়ার ফলে কিছু সেল মারা যেতে থাকে, এবং সেল মারা যাওয়ার টেন্ডেন্সিটাকে রিমুভ করার জন্য ওই জায়গার মধ্যে এক ধরনের বডি কমপ্লেক্স রিয়াকশন হয়, ভাস্কুলারাইজ লিম্ফ কমপ্লেক্স কানেকটিভ টিস্যুর মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়, যেটাকে আমরা বলি ইনফ্লামেশন। তখন এর রূপটা কিন্তু আসলে স্টোন উইথ কলিলিথিয়াসিস উইথ কলিসিস্টাইটিস, দুটো ফর্মে এখানে আছে। হ্যাঁ, লিথিয়াসিস উইথ কলিসিস্টাইটিস মানে পিত্তথলিতে পাথর এবং পিত্তথলিতে প্রদাহ। এই প্রদাহটা কি হয়, একটা সময় ক্রনিক ক্রনিক ইনফ্লামে পরিণত হয়। ক্রনিক ইনফ্লামে পরিণত হওয়ার ফলে তখন আসলে ভাস্কুলারাইজেশনও থাকে না, আর আসলে আপনার ইয়াটাও থাকে না, যে রিয়াকশনটাও থাকে না। কারণ অনেক ইনফ্লামের কয়েকটা জিনিসের অভাব শুরু হয় ওই জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে আসলে আপনার এই বেসিক্যালি যে আমরা অ্যাকুয়েট ইনফ্লামেশনে যা পাই, ক্রনিকের মধ্যে কিন্তু তা থাকে না, ক্যারেক্টারিস্টিক বা কার্ডিনাল ফিচার।
চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যাওয়ার কারণে তখন কি হয়, ওই জায়গার মধ্যে একটা অবস্থা তৈরি হয়, এটাকে আমরা বলি যে নেক্রোসিস অর এবং সিকোয়েন্স পারফোরেশন, প্রি পারফোরেশন, মানে ছিদ্র হওয়ার আগের একটা অবস্থায় চলে যায় এবং পাশাপাশি ওই জায়গার মধ্যে নেক্রোসিস ডেভেলপ করে, এবং এই নেক্রোসিস ডেভেলপ করার ফল আসলে কোলাঞ্জিও কার্সিনোমা যেটা আমরা চিনি, আসলে কোলাঞ্জিও কার্সিনোমাটা এই জায়গায় ডেভেলপ করে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন হচ্ছে যে আপনার আরেকটা প্রশ্ন ছিল যে চুলকানিটা কিভাবে আসলো। আসলে চুলকানিটা বেসিক্যালি ইসোনোফিল বেড়ে যাওয়ার ফলে আসে নাই। আমার একটা এনজাইমের নাম আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। যখন আসলে ক্যান্সার ডেভেলপ করে তখন লিভার তাকে বাঁচায় রাখার জন্য একটা এনজাইম রিলিজ করে। এনজাইমটার নাম আমার এই মুহূর্তে মনে নাই। এই এনজাইমটা ব্লাডে চলে আসে এবং এই এনজাইমটা স্কিনের একটা হাইপার সেনসিটিভিটি তৈরি করে, যে হাইপার সেনসিটিভিটির কারণে আসলে বেসিক্যালি চিন্তা ডেভেলপ করে। আমার এনজাইমটার নাম এই মুহূর্তে ঠিক মনে পড়তেছে না আসলে। আচ্ছা 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 আচ্ছা, জি। মানে প্রচুর জ্ঞান আপনার। আচ্ছা, ওই আমাদের এখানে নাম হচ্ছে ঠাকুরনগরে ডাক্তার সুনীলমল সরকার আছেন, জি, ক্যান্সারের জি। পেশেন্ট। হ্যাঁ, আমি ওনাকে চিনি ভালো মতো। উনার সাথে আমার আসলে পার্সোনালি কিছুক্ষণ কথা হয়েছিল একটা সময় বাংলাদেশে আসার পর। তা হঠাৎ আমরা একদিন ঠাকুরনগর গেছিলাম, আমি আর আমার বন্ধু শঙ্কর কুমার সরকার, দুইজনে মিলে। তা ওখানে একটা পেশেন্টকে এই আমাদের ডাক্তারবাবু আমলকি খেতে না করেছেন। আচ্ছা। তখন তখন সবাই অবাক হয়ে গেলাম যে ভিটামিন সি কেন। তা আজকে আপনার কথা থেকে শুনলাম যে আমলকি, ওই যেটা আরেকটু বলুন, আমলকি কেন খেলে কি ওই যেটা আবার কি গ্রোথ তৈরি হয়, মানে এই আচ্ছা, stone তৈরি? হ্যাঁ, আমলকি না, শুধু যে কোনো প্রকার ভিটামিন সি স্টোন ভিটামিন সি। গুলোকে ক্রিস্টালাইজ করে। ও হ্যাঁ, ও, স্টোন আচ্ছা গুলো আচ্ছা, ওই এর অ্যাসকর্বিক অ্যাসিডও। অ্যাসকর্বিক অ্যাসিড তো ভিটামিন সি। হ্যাঁ হ্যাঁ, ওই অনেক সময় তো ওই এমনি লেবুতে তো সাইট্রিক অ্যাসিড থাকে, হ্যাঁ। বাতাবি লেবু আর আমলকিতে আহ, অ্যাসকর্বিক অ্যাসিড। না, সাইট্রিক অ্যাসিড থাকে এবং অ্যাসকর্বিক অ্যাসিডের পরিমাণটা কম থাকে, বাট থাকে। হ্যাঁ হ্যাঁ, আমলকি আর বাতাবি লেবুতে বেশি থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। সব সব সাইট্রাস ফ্রুটের মধ্যে এই ভিটামিন সি উইথ অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, অন্যান্য আচ্ছা অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে আর কি। আচ্ছা আচ্ছা। যেমন আপেলের মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড আছে, হ্যাঁ, কিন্তু আপেলের হ্যাঁ মধ্যে আবার একটা ভালো ভালো অ্যাসিড থাকে, তার নাম হচ্ছে মিলিক অ্যাসিড। মিলিক অ্যাসিড আসলে হ্যাঁ স্টোনকে ছোট করতে সাহায্য করে। তো আসলে অনেক কিছুই হ্যাঁ আছে যেগুলো হেল্পফুল এবং ডিসঅ্যাডভান্টেজ, এগুলো আসলে প্রতিটা খাবারের এগুলো কিছু কিছু আমাদের জানা উচিত মিনিমাম। হ্যাঁ, আচ্ছা, এই জন্যই না করে দিয়েছি। জি। তাহলে স্যার পেশেন্টকে কি বলবো স্যার ওই অবস্থায় ভিটামিন সি জাতীয় খাবার কম খাওয়ার জন্য? 100% খাওয়ার জন্য বলতে খাবেই না। খাবেই না, বন্ধই করে দিয়েছে। হ্যাঁ, বন্ধই করে দেবেন। জি স্যার, থ্যাংক ইউ কন্ট্রাইন্ডিকেশন। স্যার কাইন্ডলি একটু রিপিট করবেন যে হোয়াট ইজ দ্য হার্মনেস অফ ভিটামিন সি ইন দি পিরিয়ড অফ কার্সিনোমা? আমি আসলে কার্সিনোমার জন্য হার্মফুল বলি নাই। হ্যাঁ, আমি বলছিলাম যে স্টোন ডেভেলপমেন্টের জন্য। হ্যাঁ, যদি গল ব্লাডার অথবা আপনার কিডনিতে স্টোন ডেভেলপ করে, সেই স্টোন গুলোকে ক্রিস্টালাইজ করতে সাহায্য করে ভিটামিন সি। সেজন্য আমরা আসলে অ্যাভয়েড করবো ভিটামিন সি। থ্যাংক ইউ স্যার। স্যার, ভিটামিন সি তো বডিতে একদিনের বেশি স্টোর। আপনি একটু লাউডলি বলেন ভাবি, বোঝা যাচ্ছে না। ভিটামিন সি তো একদিনের বেশি বডিতে স্টোর থাকে না, তাই না? তো যেহেতু থাকে না, তো এটা এটা এতটাই কিভাবে হয়? আচ্ছা, একদিনে স্টোর থাকা না থাকার কথা না, সে একদিনে যতটুকু কাজ করতে পারে। আসলে স্টোর থাকে, ভিটামিন সি স্টোর থাকে বডিতে, তবে ম্যাক্সিমাম ভিটামিন সি ওয়াটারের সাথে বের হয়ে যায়। আচ্ছা, তো দেখা গেল যে আপনার দেখেন ভিটামিন সি কিন্তু রক্ত হিমোগ্লোবিনকে ম্যাচিওর হতে সাহায্য করে। এখন কথা হলো যে সে যতটুকু তার কাজ করা দরকার সে ততটুকু তার কাজ করবে। এখন সে একদিন থাকুক আর 1 মিনিট থাকুক, যেটা হার্মফুল সেটা হার্মফুলই বডির জন্য, তখন ওই সময়ের জন্যই। হ্যাঁ, আপনি বিষ যদি খান, বিষ কিন্তু 24 ঘন্টা পর নিউট্রালাইজ হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার 12টা বাজায় দিয়ে যাবে। আপনি মাইক্রোফোনটা সামনে নিয়ে বলেন ভাবি, কিছু বলতে চাইলে। এই ভাবিরা কিভাবে প্রশ্ন করে, কি ভাবি হলো এটা? ভাবি পর্দা মেনটেন করতেছে। না না, পর্দা মেনটেন করে না, সকালবেলা একটু ভাবি না, সত্য বোঝা যাচ্ছে না।
এখন তো পর্দায় চলে গেল দেখি। জি। তো দেখেন যদি 2 জন থাকতো তাহলে একজন খাবার একজনে বলতেছে কি ভাই হুজুর